এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পতিতালয় দৌলতদিয়া যৌনপল্লী। বিশাল এই যৌনপল্লীতে ১৩০০ জন নারী যৌনকর্মীর বসবাস। যদিও এখানে বসবাসকারী মানুষের সংখ্যা ৫,০০০-এরও বেশি। এখানে এমনও পতিতা আছে যাদের চেহারার কাছে হার মানবে দেশের শীর্ষ সারির নায়িকারাও। প্রতিদিন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুরুষ আসেন অর্থের বিনিময়ে তাদের যৌন লালসা নিবারণের জন্য। কিভাবে দৌলতদিয়ায় বিশাল এই যৌনপল্লী গড়ে উঠল? বিশাল সংখ্যার এসব যৌনকর্মীদের সবাই কি স্বেচ্ছায় এই পেশা বেছে নেন? বর্তমান সময়ে কেমন আছে এখানকার যৌনকর্মীরা? এসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যমুনা ও পদ্মার মিলনস্থল হিসেবে রাজবাড়ী জেলার দৌলতদিয়া বিখ্যাত ছিল ফেরিঘাটের জন্য। দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমের জেলাগুলো থেকে রাজধানী ও অন্যান্য জেলায় পণ্য পরিবহনের বাস ট্রাকগুলো পার হতো দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে। ১৯৭০ সালের দিকে প্রায় ১৫টা জেলার বাস ট্রাক ফেরিঘাট দিয়ে পার হতে লেগে যেত প্রচুর সময়। জ্যাম, গাড়ির চাপ ও অন্যান্য কারণে এই ট্রাকগুলোকে ফেরি পার হতে কখনো কখনো অপেক্ষা করতে হতো ৪ থেকে ৬ দিন। ফলে সময় কাটানোর জন্য ট্রাক ড্রাইভার, হেলপাররা নারীদের সঙ্গ খুঁজতেন। এ সময় এখানে ছোট আকারে ভ্রাম্যমাণ পতিতালয় গড়ে ওঠে। এক পর্যায়ে এখানকার যৌন ব্যবসা রমরমা শুরু হয়ে যায়। গড়ে ওঠে স্থায়ী যৌনপল্লী। ১৯৮৮ সালের দিকে এটি প্রতিষ্ঠিত বলা হলেও উক্ত স্থানে বহুকাল আগে থেকেই পতিতাবৃত্তির সাথে জড়িত ব্যক্তিরা বসবাস করতেন এবং অনুমোদিত ও অবৈধ পতিতালয় হিসেবে বেআইনিভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। পরে এটিকে সরকার বৈধ ঘোষণা করে। বর্তমানে এখানে দাপ্তরিক হিসেবে প্রায় ১৫০০ যৌনকর্মী বসবাস করেন এবং প্রতিদিন প্রায় ২,০০০ থেকে ৩,০০০ জন ব্যক্তি এখানে যৌন সেবা নিতে আসেন। দৌলতদিয়ায় মুক্তি মহিলা সমিতি নামে পতিতাদের একটি রেজিস্টার্ড সংগঠন রয়েছে। এই সংগঠনের রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই পতিতালয়ে পতিতার সংখ্যা প্রায় ৪,০০০। এখানে প্রায় ৩০০ থেকে ৩৫০ সর্দারনি রয়েছে। যেসব পতিতা নারীদের বয়স ৫০-এর কাছাকাছি। খদ্দেররা যখন আর তাদের পছন্দ করে না, তখন তারা নিজেরা সর্দারনি হয়ে যায়। এইসব সর্দারনির আন্ডারে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ৫০ জন করে পতিতা কাজ করেন। এখানে যৌনকর্মীও দিনে ৪ থেকে ৫,০০০ টাকা ইনকাম করেন। খদ্দের প্রতি তারা ৩০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত রেট নিয়ে থাকে। এই রেট অবশ্য নির্ধারিত হয় সুন্দর চেহারা আর কম বয়সের উপর। যাদের চেহারা যত সুন্দর তাদের রেট তত বেশি। তবে বর্তমান সময়ে দৌলতদিয়া যৌনপল্লীতে ভালো নেই এ পেশায় জড়িত নারীরা। একসময় এখানে রাত দিন রমরমা মানুষের ভিড় থাকলেও এখন খদ্দেরের খুব অভাব। বলা যায় খদ্দেরের অভাবে জীবিকা সংকটে মানবেতর জীবন যাপনই করছেন এখানকার যৌনকর্মীরা। এ সংকটের শুরু কোভিড মহামারীর প্রকোপের সময় থেকে। সে সময় বন্ধ ঘোষণা করা হয় যৌনপল্লী। পরে যৌনপল্লী চালু হলেও আগের সেই জৌলুস আর ফিরে পায়নি এখানকার যৌনকর্মীরা। পরে পদ্মা সেতুর উদ্বোধনে পেশার মানুষকে আরও সমস্যাগ্রস্ত করে তোলে। পদ্মা সেতুর কারণে দৌলতদিয়া ফেরিঘাট অনেকটাই ব্যবহার প্রয়োজনহীন হয়ে পড়ে। কোভিড মহামারীর সময় থেকে এই স্থানে মানুষের আনাগোনা কমতে কমতে এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। যৌনপল্লীর অলিতে গলিতে এখন কান পাতলে শোনা যায় শুধুই হাহাকার। তবে এ পল্লীতে সবচেয়ে কষ্টের সময় পার করছেন ৫০ ঊর্ধ্ব নারীরা। এখানে বর্তমানে ৩৫০ জন বয়স্ক নারী রয়েছেন। একটা সময় পল্লীর প্রধান গলিতে সারা দিনই ভিড় লেগে থাকত। সেই গলিও এখন অনেকটাই ফাঁকা। খদ্দেরের আশায় নারীরা সাজগোজ করে ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তবে এখন আর খদ্দের সেভাবে আসে না বলে জানান বেশ কয়েকজন যৌনকর্মী। সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে ১৮ বছরের বেশি বয়সের কোনো নারী স্বেচ্ছায় যৌন ব্যবসা করতে চাইলে তাকে স্থানীয় বা আদালতের কাছে আবেদন জানিয়ে অনুমোদন নিতে হয়। আদালতের হলফনামায় উল্লেখ করতে হয় যে তিনি এই পেশায় স্বেচ্ছায় এসেছেন, কারো চাপের মুখে পড়ে আসেননি। কিন্তু দৌলতদিয়ার এই যৌনপল্লীর অনেক নারীর সঙ্গে কথা বলে জানা যায় যে তাদের শিশু বয়সেই যৌন পেশায় বাধ্য করা হয়েছিল। বিবিসির শিক্ষা ও পরিবার প্রতিবেদক ফ্রাঙ্কি ম্যাকক্যামলে সম্প্রতি দৌলতদিয়ার এই যৌনপল্লীটি ঘুরে দেখতে পান। পল্লীর এমন পরিবেশে হাজার হাজার শিশু বেড়ে উঠছে, যাদের বেশিরভাগ এক পর্যায়ে এই পেশাকেই জীবিকার জন্য বেছে নিচ্ছেন। আবার অনেককে বাইরে থেকে পাচার করে এনে এই ব্যবসায় সম্পৃক্ত করা হচ্ছে।
দৌলতদিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মীকে কয়েক বছর আগে এখানে পাচার করে আনা হয়েছিল। এখন বলতে গেলে এটাই তার স্থায়ী ঠিকানা। এই যৌনপল্লীর স্থায়ী বাসিন্দা জরিনা। তিনি বলেন, এখানে যখন আমাকে আনা হয় তখন আমার বয়স 19 বছর ছিল। আমার এলাকার একজন আমাকে কাজের কথা বলে এখানে রেখে যায়। আমার পুরো ইচ্ছার বিরুদ্ধে তারা এখানে থাকতে বাধ্য করে আমাকে। দিন তারিখ মনে নেই কবে আসছিলাম, শুধু মনে আছে যেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় সেদিন এখানে আমার আসা। আমার বাড়ি ঝিনাইদহ। 3 সন্তান রয়েছে, তারা এই জগৎ থেকে অনেক দূরে। আমি একাই পল্লীতে আছি। আমার বয়স 50 বছরের বেশি। পল্লীর ভেতরে মানুষের বাড়িতে কাজ করে খাই। এখন কাজ পাই না, এখান থেকে চলে যেতে চাই। কৈশোরে পা দেওয়ার আগে থেকেই যৌন ব্যবসায় জড়িয়ে পড়ার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন আরেক নারী। এই যৌনপল্লীতেই তার জন্ম এবং নিজের মাকে তিনি পতিতাবৃত্তি করতে দেখে বড় হয়েছেন। মাত্র 11 বছর বয়সে এই পেশায় যুক্ত হন তিনি এবং তার ঘরে প্রথম গ্রাহক ছিলেন মাত্র 15 বছর বয়সী এক কিশোর। তিনি চাইলেই এই পল্লী থেকে বেরিয়ে যেতে পারেন, কিন্তু উপার্জনের তাড়নায় তাদেরকে ফিরতেই হয়। মর্জিনা নামে এক যৌনকর্মী বলেন, পল্লীর অবস্থা একসময় বেশ ভালো ছিল, বর্তমানে খুব খারাপ। পদ্মা সেতু চালু হওয়ার পর দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চ ঘাটে লোকজন আসে না, সবাই পদ্মা সেতু হয়েই চলাচল করে। আমাদের তাই হাহাকার শুরু হয়েছে। আমরা এখন চলে যেতে চাই, কিন্তু আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। সরকার যদি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় তাহলে বেঁচে থাকতে পারব। কথা হয় দৌলতদিয়া যৌনপল্লীর প্রবীণতম পতিতা আমেনা বেগমের সঙ্গে। ষাটোর্ধ্ব এই নারী তার জীবন এবং পল্লীর বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন। আমরা ছিলাম 7 ভাই বোন, গরিব পরিবার, ভাই বোনও বেশি, ফলে বাবা আমাদের ঠিকমতো খাওয়াতে পারতেন না। কোনোদিন খেয়ে কোনোদিন না খেয়েও চলতে হয়েছে। আমার বয়স তখন অল্প। সে সময় আমাদের এলাকায় যশোরের এক পতিতার সঙ্গে পরিচয় হয়। তিনি আমাদের অভাব দেখে বাবাকে বললেন, আমেনাকে আমার সঙ্গে দিয়ে দেন, আমি ঢাকায় চাকরি করি, ওইখানে আমেনার চাকরি দিয়ে দেব। বাবাও তার কথায় রাজি হয়ে যান। ঢাকার কথা বলে আমাকে নিয়ে আসা হয় রাজবাড়ির গোয়ালন্দ বাজার এলাকার যৌনপল্লীতে। প্রথমে বেশ ভয় পেয়েছিলাম। তখন তিনি বললেন, এখানে যারা প্রথমে আসে তারা সবাই ভয় পায়। কিছুদিন গেলে যখন হাতে টাকা আসা শুরু হবে তখন আর ভয় থাকবে না। কয়েক মাসের মধ্যে আমার হাতে বেশ টাকা জমে যায়, কারণ যৌনপল্লীতে নতুনদের চাহিদা বেশি থাকে। বাড়ি গিয়ে বাবার হাতে টাকা তুলে দিয়ে বলেছিলাম, আব্বা, আমি তো নতুন চাকরি করি, তুমি আর চিন্তা করো না, মাঝে মধ্যে এসে তোমাকে টাকা দিয়ে যাব, তুমি ছোট ভাই বোনদের লেখাপড়া করাবে। এভাবে ভালোই চলছিল। হঠাৎ একদিন কে বা কারা যৌনপল্লীতে আগুন দিলে পুরো পল্লী পুড়ে যায়। তখন কয়েক মাসের জন্য বাড়ি চলে যাই। 3 মাস পর জানতে পারলাম দৌলতদিয়া ঘাটে নতুন করে যৌনপল্লী হয়েছে। বাড়ি থেকে এখানে চলে আসি। সে সময় থেকে আজ পর্যন্ত আমি এখানেই আছি। ভবিষ্যতের কথা চিন্তা করে পতিতালয়ের মধ্যে 2টি বাড়ি কিনেছিলাম। বাড়ি ভাড়া যা পেতাম তা দিয়ে কোনো মতে জীবন পার করতাম। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর অধিকাংশ বাস ট্রাক সেতু দিয়ে চলে যাওয়ায় মোটর শ্রমিকরা এখানে আর আসে না। খদ্দের না পেলে আমার মতো এখানকার মানুষদেরও তো জীবন চালানো দায়। দৌলতদিয়া যৌনপল্লীতে মানুষের আনাগোনা কমে যাওয়ায় শুধু যে যৌনকর্মীরাই সংকটে দিনানিপাত করছেন তা নয়, এই স্থানে অন্যান্য শ্রেণী পেশা ব্যবসার মানুষও সমস্যায় পড়েছেন। কথা হয় এখানে টেইলার্স পরিচালনা করা একজনের সঙ্গে। তিনি বলেন, একটা সময় এখানকার নারীদের কাজ করে শেষ করতে পারতাম না, নিয়মিতই ব্যস্ততা থাকত। ঘাটে মানুষ ও যানবাহন কমে যাওয়ায় সেই দিন আর নেই। এখন দিনে 1টি বা 2টি কাজের অর্ডার পাই, কখনো পাইও না। এভাবে চললে অন্য কোথাও গিয়ে কাজের সন্ধান করতে হবে। সুপ্রিয় দর্শক, যেহেতু তারাও মানুষ, বিভিন্ন সমস্যায় পড়ে হোক আর যে কারণেই হোক তারা এই পেশা বেছে নিয়েছে বাধ্য হয়ে। সরকারের কি উচিত নয় তাদেরকে ভালো কোনো কাজের ব্যবস্থা করে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।